where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমি সুরজিৎ দত্ত, এজিজিএস হাই মাদ্রাসা। আজকে আমরা পড়াবো ক্লাস 11-এর পাশ্চাত্য দর্শনের জ্ঞানবিদ্যা সম্পর্কিত অভিজ্ঞতাবাদী মতবাদ। গতদিন আমরা দেখেছি জ্ঞান সম্পর্কিত বুদ্ধিবাদী মতবাদ। আজকে আমরা দেখব জ্ঞান সম্পর্কিত অভিজ্ঞতাবাদী মতবাদ। প্রথমে আমরা জানব যে অভিজ্ঞতাবাদ কাদেরকে বলে বা কাকে বলে। অভিজ্ঞতাবাদী মতবাদ অনুসারে জ্ঞান উৎপত্তির একমাত্র উৎস হলো আমাদের অভিজ্ঞতা, অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমেই একমাত্র জ্ঞান উৎপন্ন হতে পারে। এক্ষেত্রে বুদ্ধির কোনো স্থান নেই। তাহলে যে মতবাদে ইন্দ্রিয় সংবেদন তথা অভিজ্ঞতাই হলো যাবতীয় জ্ঞানের একমাত্র উৎস, সেই মতবাদকেই বলা হয় অভিজ্ঞতাবাদ। অর্থাৎ এই মত অনুসারে বলা হয় সব জ্ঞানই হচ্ছে অভিজ্ঞতালব্ধ এবং এই অভিজ্ঞতার মূলে আছে ইন্দ্রিয় প্রত্যক্ষ। প্রকৃত জ্ঞান ইন্দ্রিয় প্রত্যক্ষ বা ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমেই লাভ করা যায়। এই মত যারাই সমর্থন করেন তাদেরকে বলা হয় অভিজ্ঞতাবাদী দার্শনিক। অভিজ্ঞতাবাদী দার্শনিকেরা বিশ্বাস করেন যে কতকগুলি বিশেষ বস্তু বা ঘটনার সম্বন্ধে আমাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ভিত্তিতে আরোহমূলক সামান্যীকরণ সাহায্যে বিশেষ জ্ঞান থেকে সার্বিক বা সামান্যের জ্ঞান অর্জন করা হয়, যেগুলো নীতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, গণিতশাস্ত্র প্রভৃতি অভিজ্ঞতার মাধ্যমেও অর্জিত হয়। কাজেই জ্ঞান সম্পূর্ণরূপে অভিজ্ঞতার উপর নির্ভরশীল। অভিজ্ঞতাবাদী হল বুদ্ধিবাদীদের বিরোধী মতবাদ এবং এই মতবাদ সহজাত বা অন্তর্ধারণাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। আধুনিক অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে প্রধান হলেন লক, বার্কলে, হিউম এবং মিল। লক, বার্কলে, হিউম এই তিনজনকে নরমপন্থী বলা হয়, আর মিলকে বলা হয় চরমপন্থী। কেননা লক, বার্কলে, হিউম এই তিনজন দার্শনিক জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে অভিজ্ঞতাকে স্বীকার করলেও তারা বুদ্ধিকে কিন্তু একেবারে এড়িয়ে যাননি। তারা বলেছেন বুদ্ধিও কোনো কোনো ক্ষেত্রে জ্ঞান উৎপত্তিতে সাহায্য করে। সেই কারণে এদেরকে বলা হয় নরমপন্থী অভিজ্ঞতাবাদী। আর মিল জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে ইন্দ্রিয় অভিজ্ঞতাকেই একমাত্র উৎস বলেছেন। তিনি বুদ্ধিকে জ্ঞানের ক্ষেত্রে কোনো রকমের স্থান দেননি। সেই কারণে মিলকে অভিজ্ঞতাবাদীদের মধ্যে চরমপন্থী অভিজ্ঞতাবাদী বলে স্বীকার করা হয়। এখন আমরা দেখব অভিজ্ঞতাবাদী লকের মতবাদ, জ্ঞান সম্পর্কিত লকের মতবাদ। লক অভিজ্ঞতাবাদ সম্বন্ধে কি বলেছেন? লক প্রথমেই বুদ্ধিবাদীদের সহজাত ধারণাকে খণ্ডন করেছেন।
তিনি বলেছেন যে সহজাত ধারণা বলে আমাদের কোনো ধারণা মনের মধ্যে থাকতে পারে না। তিনি প্রথমেই সহজাত ধারণাকে খণ্ডন করে তার নিজস্ব মতবাদ ব্যাখ্যা করেছেন। তিনি সহজাত ধারণাকে খণ্ডন করেছেন কতগুলি যুক্তির মাধ্যমে। কীরকম? তিনি প্রথমেই বলেছেন যে বুদ্ধিবাদীদের মতে সহজাত ধারণাগুলি হচ্ছে সর্বজন স্বীকৃত, কিন্তু লক বলেন এমন কোনো সর্বজন স্বীকৃত ধারণা বা নীতি নেই যা আমরা সমস্ত মানুষ সমভাবে সমানভাবে স্বীকার করে নিতে পারে। যেমন ঈশ্বরের ধারণা, ঈশ্বরের ধারণা সকল মানুষের ক্ষেত্রে সমানভাবে উপস্থিত আছে, এ কথা কিন্তু আমরা বলতে পারি না। ফলে সহজাত ধারণাকে স্বীকার করার কোনো প্রয়োজনই তিনি মনে করেননি। আবার বুদ্ধিবাদীদের মতে সহজাত ধারণাগুলি প্রথমে মনের মধ্যে অস্পষ্ট অবস্থায় থাকে, কিন্তু মন এগুলো জানতে পারে না। লক বলেন মনের মধ্যে থাকে অথচ এগুলোকে আমরা জানতে পারি না, এরকম হতে পারে না। এটা একটা স্ববিরোধী কথা। ফলে সহজাত ধারণা বলে আমাদের মনের মধ্যে কোনো কিছুই নেই। লকের মতে সহজাত ধারণা যে আমাদের মনে আছে যেমন প্রমাণ করা কঠিন, তেমনি সার্বিকতা হওয়াকেও সহজাত ধারণার মানদণ্ডরূপে গণ্য করা যায় না। কোনো ধারণা সকল মানুষের মধ্যে যদি থেকেও থাকে তাহলে যে সেটাকে সহজাত ধারণা বলতে হবে এমন কোনো কথা নেই। যেমন আগুনের ধারণা আমরা সবাই জানি, কিন্তু আগুনের ধারণাকে আমরা সহজাত ধারণা বলে মনে করতে পারি না। আবার সহজাত ধারণা যদি সত্যিই থাকতো তাহলে তাকে প্রমাণ করার কোনো প্রয়োজনই হতো না, কিন্তু আমরা সকলেই সহজাত ধারণাকে প্রমাণ করার চেষ্টা করি। ফলে সহজাত ধারণা বলে কোনো কিছুই নেই। আবার বুদ্ধিবাদীরা ঈশ্বর, দেশ, কাল প্রভৃতিকে সহজাত ধারণা বলেন। এ প্রসঙ্গে লক বলেন কোনো ধারণাকে সহজাত হতে গেলে সকল মানুষের মধ্যেই বিদ্যমান থাকার কথা, কিন্তু শিশু, অজ্ঞান, নির্বোধ ব্যক্তি এদের মধ্যে কিন্তু এই প্রকার ধারণাকে দেখা যায় না। ফলে সহজাত ধারণা আমাদের মনের মধ্যে আছে এই কথা কিন্তু আমরা বলতে পারি না। সেই কারণে লক তার অভিজ্ঞতাবাদের প্রথমেই বুদ্ধিবাদীদের সহজাত ধারণাকে খণ্ডন করে তার অভিজ্ঞতাবাদকে আরম্ভ করেছেন এবং তিনি বলেছেন যে অভিজ্ঞতাবাদকে সুসংহত প্রতিষ্ঠা করার জন্য প্রথমেই বুদ্ধিবাদীদের সহজাত ধারণাকে খণ্ডন করার বিরুদ্ধে সমালোচনা করেছেন এবং সহজাত ধারণা খণ্ডন করার পর ইন্দ্রিয় অভিজ্ঞতাকে ভিত্তি করে সংবেদন এবং অন্তর্দর্শনের পথে কিভাবে আমাদের পর্যায়ক্রমে জ্ঞান উৎপত্তি হয় সে কথা ব্যাখ্যা করেছেন। লক প্রথমেই বলেছেন যে জন্ম মুহূর্তে আমরা কোনো সহজাত ধারণা নিয়ে আসি না। জন্ম মুহূর্তে আমাদের মন থাকে সাদা অলিখিত কাগজের মতো, যেখানে কোনো ধারণার চিহ্ন মাত্র থাকে না। যাবতীয় সকল ধারণা তথা জ্ঞানের উৎস হল অভিজ্ঞতা। লক বলেন এই অভিজ্ঞতা আসে দুটো কারণে। একটা হচ্ছে ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে, অর্থাৎ ইন্দ্রিয় সংবেদন, এবং আরেকটি আসে অন্তর্দর্শন অর্থাৎ মনের দর্শন। এবং সংবেদন, তাহলে সংবেদন বা বাহ্য প্রত্যক্ষের মাধ্যমে আমরা বাহ্য জগৎ সম্বন্ধে অর্থাৎ উত্তাপ, কঠিন, বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদির মাধ্যমে আমরা সংবেদনের ধারণা পাই। আবার অন্তর্দর্শন অর্থাৎ অন্তর্প্রত্যক্ষে আমরা মনের কতগুলো গুণ বা ধর্ম যেমন যেমন আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি ধারণা পাই। তাহলে সংবেদন এবং অন্তর্দর্শন এই দুটি পথ ছাড়া অন্য কোনোভাবে আমাদের মনে ধারণা উপস্থিত হতে পারে না। এই ধারণা লাভের ক্ষেত্রে আমাদের মন থাকে একেবারে নিষ্ক্রিয়। আমাদের অভিজ্ঞতা যেভাবে ধারণাকে মনে মুদ্রিত করে আমরা সেগুলিকে ঠিক সেইভাবেই গ্রহণ করি অর্থাৎ প্রত্যক্ষ করি। আমাদের মনে
কোনো অভিজ্ঞতাপূর্ব ধারণা থাকে না। এ প্রসঙ্গে লক একটি বিখ্যাত উক্তি বলেছেন, কি, যে বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। অর্থাৎ আমাদের সমস্ত প্রকার ধারণাই হচ্ছে অভিজ্ঞতা লব্ধ। লক এক্ষেত্রে ধারণাকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সরল ধারণা, আর একটা হচ্ছে জটিল ধারণা। সরল ধারণা হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে যে সমস্ত ধারণাগুলি সরাসরি আমাদের মনের মধ্যে পৌঁছে যায়, সেইগুলোকে বলা হয় সরল ধারণা। আর জটিল ধারণা হচ্ছে আমাদের মন সরাসরি এই সরল ধারণাগুলিকে নিয়ে এবং তাদের মধ্যে তুলনা করে, তাদের সম্পর্ক গঠন করে যে সমস্ত ধারণাগুলি গঠন করে তাদেরকে বলা হয় জটিল ধারণা। এক্ষেত্রে সরল ধারণা এবং জটিল ধারণা, এই দুটি ধারণার কথাই লক বলেছেন। সরল ধারণার সময় আমাদের মন থাকে নিষ্ক্রিয়, আর জটিল ধারণার সময় আমাদের মন সক্রিয় হয়ে ওঠে। কেননা এই সরল ধারণাগুলোকে নিয়েই তৈরি করে আমাদের মন তার সক্রিয়ভাবে জটিল ধারণাগুলিকে তৈরি করে। যেমন ঘোড়া এবং পাখি, এই দুটো পৃথক পৃথক ধারণা হচ্ছে সরল ধারণা, কিন্তু ঘোড়া এবং পাখির ধারণাকে নিয়ে যখন পক্ষীরাজ ঘোড়ার ধারণা তৈরি করে তখন সেই ধারণাটাকে বলা হয় জটিল ধারণা। আমরা অভিজ্ঞতার মাধ্যমে বস্তু বিশেষ জ্ঞান থেকে আরোহমূলক সামান্যীকরণের প্রক্রিয়ায় সার্বিক বা সামান্য জ্ঞান অর্জন করি। লক বলেন, সব জ্ঞানই ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমেই জন্মায়, অর্থাৎ অভিজ্ঞতা থেকে পাওয়া ধারণা থেকে পাওয়া জ্ঞান জন্মায়। সেই জন্য লকের জ্ঞান বিষয়ক মতবাদকে বলা হয় অভিজ্ঞতাপ্রসূত মতবাদ। লকের মতে ধারণা থেকেই আমাদের সমস্ত জ্ঞানের উৎপত্তি হয়, কিন্তু ধারণা নিজে কিন্তু জ্ঞান নয়। অর্থাৎ জ্ঞান হলো দুই বা ততোধিক ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা। আমরা যে ধারণা বস্তু অনুযায়ী হয়, সেই ধারণা যদি বস্তুর সঙ্গে মিল থাকে তাহলে সেটা হবে সত্য, অর্থাৎ মিল নেই সেই যে ধারণার নিছক একটি জ্ঞান নয়। আবার যে ধারণার সঙ্গে বস্তুর মিল নেই সেটি হবে মিথ্যা জ্ঞান। অর্থাৎ এই সত্য এবং মিথ্যার সমন্বয়ে আমাদের ধারণা তৈরি হয়। যেমন তিনি আবার বলেছেন, তবে নিছক কোনো একটি ধারণা কিন্তু আবার জ্ঞান নয়। যেমন বরফের ধারণা, এটি কিন্তু একটি জ্ঞান নয়। যেমন ঠান্ডার ধারণা, এটি একটি জ্ঞান নয়। কিন্তু যখনই আমরা বলি যে বরফ ঠান্ডা, তখন কিন্তু এটি একটি জ্ঞান, কারণ দুটি এই ক্ষুদ্র সংবেদনের মিলনের ফলেই এই জ্ঞান উৎপন্ন হয়। এখানে ধারণাতেই জ্ঞান সীমাবদ্ধ থাকে বলেই লক মনে করেন ধারণার বাইরে যে বস্তু জগৎ তাকে সরাসরি জানবার ক্ষমতা কিন্তু আমাদের নেই। বস্তুকে আমরা পরোক্ষভাবে জানি ধারণার মাধ্যমে, অর্থাৎ ধারণা হলো জ্ঞেয় বস্তুর প্রতীক বা প্রতিবিম্ব। সুতরাং সৎ বস্তু সম্পর্কে আমাদের জ্ঞান হলো পরোক্ষ জ্ঞান। এই জন্য লকের জ্ঞানতত্ত্বকে প্রতীকরূপী বস্তুবাদ বলা হয়। লক জ্ঞানের তিনটি প্রকারভেদের কথা উল্লেখ করেছেন। আবার তিনি অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়েও এমন তিনটি বিষয়ের অস্তিত্ব স্বীকার করেছেন যেটা পরতপক্ষে বুদ্ধিবাদীকেই সমর্থন করে। যেমন জড়বস্তু, আত্মা এবং মন। সেই কারণে তিনি প্রকৃতপক্ষে নরমপন্থী বুদ্ধিবাদী হয়ে গেছেন। অর্থাৎ তিনি অভিজ্ঞতাবাদী হয়েও অভিজ্ঞতাকে স্বীকার করার ফলেও জড়দ্রব্য, আত্মা এবং মন
এই তিনটিকে যেহেতু বুদ্ধির মাধ্যমে আমরা জানতে পারি, সেহেতু পরোক্ষভাবে তিনি বুদ্ধিবাদীকেও স্বীকার করে নিয়েছেন। সেই কারণে লককে অভিজ্ঞতাবাদী দার্শনিকের মধ্যে নরমপন্থী দার্শনিক বলা হয়। অভিজ্ঞতাবাদী দ্বিতীয় দার্শনিক বাকলে সম্পর্কে এবার জানব। বাকলে জ্ঞান সংক্রান্ত মতবাদে কি ব্যাখ্যা করেছেন এবার আমরা দেখব। বাকলে লকের পরবর্তী দার্শনিক। বাকলে লকের জ্ঞানতত্ত্বের উপর ভিত্তি করেই তার মতবাদ রচনা করেছেন। লককে অনুসরণ করে বাকলে বলেন, আমাদের সমস্ত জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। জ্ঞানের মূল উপাদান হলো ধারণা। আমরা কেবল ধারণাকেই প্রত্যক্ষ করি, অতএব ধারণাই একমাত্র সৎবস্তু। তিনি বলেন, বিশেষ বস্তু এবং বস্তু ধর্ম আমাদের প্রত্যক্ষের বিষয়। কাজেই ওই সব বিষয়ের ধারণা বা মনশ্চিত্র সম্পর্কে কোনো সংশয়ের অবকাশ নেই। কিন্তু তিনি বিমূর্ত সামান্য ধারণাকে বিমূর্ত বলেছেন, অর্থাৎ সামান্য ধারণাকে তিনি স্বীকার করেন না। যেমন মানুষ, এই ধারণাকে তিনি স্বীকার করেন না, কেননা এই মানুষের ধারণা একটি বিমূর্ত ধারণা। কিন্তু তিনি বলেন যে মানুষ মাত্রই হয় সে লম্বা মানুষ, নয় সে বেটে মানুষ, নয় সে ক্ষুদ্র মানুষ, নয় কালো মানুষ, নয় ফর্সা মানুষ। অর্থাৎ মানুষের ধারণা সে বিশেষের ধারণাকেই চিহ্নিত করে, অর্থাৎ সামান্য ধারণা বলে কিছু নেই। মানুষ মাত্রই হয় সে লম্বা হবে, বেটে হবে, কালো হবে অথবা ফর্সা হবে। ফলে নাম মাত্র, অর্থাৎ সামান্য ধারণা বাকলের মতো একটি নাম মাত্র, অর্থাৎ নাম সর্বস্ব ধারণা। এখানে বিশেষ বস্তুকেই তিনি স্বীকার করেছেন, কোনো সামান্য ধারণাকে স্বীকার করেননি। অর্থাৎ যেহেতু তিনি বলেছেন যে নাম অতিরিক্ত সামান্যের বাহ্য জগতে বা মনোজগতে কোনো অস্তিত্ব নেই, সেই জন্য সামান্য ধারণা সম্পর্কে বাকলের এই মতবাদ নামবাদ নামেই পরিচিত। লকের অভিজ্ঞতাবাদের মূল সূত্র গ্রহণ করে বাকলে বলেন, কোনো বস্তুর অস্তিত্ব আছে এ কথার অর্থ হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অর্থাৎ কেবলমাত্র মন ও মনের ধারণারই অস্তিত্ব আছে, বাহ্য বস্তুর কোনো পৃথক সত্তা নেই। যে কোনো বস্তুর অস্তিত্ব নির্ভর করে মনের ওপর বা প্রত্যক্ষের ওপর। জগতের যাবতীয় বস্তু হলো সংবেদন বা ধারণার সমষ্টিগত প্রকাশ মাত্র। বাকলে আরও বলেন, অভিজ্ঞতায় যদি জ্ঞান লাভের একমাত্র উৎস হয়, তাহলে দ্রব্যের অস্তিত্বকে কিন্তু প্রত্যক্ষ বা প্রমাণ করা যায় না। কেননা কোনো দ্রব্যকে যখন আমরা অভিজ্ঞতার মাধ্যমে জানি, তখন তার গুণগুলিকেই জানা যায়। গুণের আধারস্বরূপ কোনো দ্রব্যকে কিন্তু আমরা জানতে পারি না। কাজেই জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করা যায় না। জড়দ্রব্য বলে আমরা যাকে জানি সেটা সংবেদন বা ধারণার সমষ্টি মাত্র, কিন্তু ধারণা স্বনির্ভর নয়। ধারণার আশ্রয় হলো মন। কাজেই ধারণার ধারক বা আশ্রয় রূপে বাকলে চেতন দ্রব্য হিসাবে মনের অস্তিত্ব স্বীকার করেন এবং ঈশ্বরের অস্তিত্বও স্বীকার করেন। বাকলের মতে বস্তুর অস্তিত্ব ব্যক্তি মনের ওপর নির্ভর করে না, নির্ভর করে ঈশ্বরের প্রত্যক্ষের ওপর। এইভাবেও বাকলে অভিজ্ঞতাবাদী হয়েও জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করলেও আত্মা, মন এবং ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন। সেই কারণে বাকলেকে অভিজ্ঞতাবাদী দার্শনিক বলা হলেও বুদ্ধির দ্বারা যেহেতু ঈশ্বর এবং আত্মা, জড়দ্রব্য অস্তিত্ব স্বীকার করা হয়, সেই কারণে বাকলেকেও নরমপন্থী অভিজ্ঞতাবাদী হিসাবেই চিহ্নিত করেছেন। এখন আমরা দেখব অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের জ্ঞান সম্পর্কিত মতবাদ, অর্থাৎ হিউম জ্ঞানের উৎপত্তি সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছেন।
হিউম প্রথমেই বলেছেন যে আমাদের যাবতীয় জ্ঞানের উদ্ভব ঘটে এই মুদ্রণ বা ইন্দ্রিয়জ থেকে এবং ধারণা থেকে। এই দুটি হচ্ছে জ্ঞানের একমাত্র উপাদান বা উপকরণ। ইন্দ্রিয়জ বলতে বাহ্য বা আন্তঃসংবেদনকেই বুঝিয়েছেন। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি প্রত্যক্ষের মাধ্যমে ইত্যাদি ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের যে বস্তুর সংস্পর্শ আসে তখন সেই বস্তুর একটা ছাপ আমাদের মনের মধ্যে থেকে যায়। এই ছাপটাকেই হিউম মুদ্রণ বলে অভিহিত করেছেন। হিউম তারই নাম দিয়েছেন মুদ্রণ। আর ধারণা হলো এই মুদ্রণেরই অস্পষ্ট বা ক্ষীণ মানস রূপ। অর্থাৎ হিউমের মধ্যে মুদ্রণ হলো সজীব এবং প্রত্যক্ষণ, এগুলি ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমেই পাওয়া যায়। আমরা যখন কোনো কিছু দেখি, শুনি, অনুভব করি, ঘৃণা করি, ভালোবাসি, তখন এইগুলিকে বলা হয় মুদ্রণ। আর যখন এই মুদ্রণগুলির অস্পষ্ট রূপ আমাদের স্মৃতিতে জাগ্রত হয় তখন সেইগুলিকে বলা হয় ধারণা। যেমন আমরা যদি বলি যে আমি তাজমহল প্রত্যক্ষ করছি, তখন এই তাজমহলকে প্রত্যক্ষ করার যে একটা মানস ছবি আমার মনের মধ্যে ওঠে তখন সেটাকে বলা হয় মুদ্রণ। এবং বাড়িতে এসে আমি যখন ওই তাজমহলের ধারণাটাকে উপলব্ধি করি তখন সেই ধারণাটাকে বলা হয় সেই উপলব্ধিটাকে বলা হয় ধারণা। অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে মুদ্রণ হচ্ছে যেহেতু ইন্দ্রিয়ের সঙ্গে সরাসরি উৎপন্ন হয় সেহেতু এটি হচ্ছে সজীব, স্পষ্ট। আর ধারণা হচ্ছে একটি অস্পষ্ট জ্ঞান বা সংবেদন। অর্থাৎ এই দুটির মধ্যে একটি খুব স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন মুদ্রণ হচ্ছে স্পষ্ট এবং সজীব, কিন্তু ধারণা হলো মুদ্রণের অস্পষ্ট এবং নির্জীব অনুলিপি বা প্রতিরূপ। হিউম বলেন মুদ্রণ ছাড়া ধারণার সৃষ্টি হতে পারে না। প্রতিটি ধারণারই অনুরূপ মুদ্রণ আছে। অর্থাৎ হিউমের মতে জ্ঞান হলো এই ধারণার অনুষঙ্গ মাত্র। জ্ঞানকে বিশ্লেষণ করলে ধারণা পাওয়া যায়, জ্ঞানকে বিশ্লেষণ করলে আমরা ধারণাকেই পাই। আবার ধারণার ভিত্তি হলো এই মুদ্রণ। ফলে আমাদের জ্ঞান সংবেদনের সীমার বাইরে কখনোই যেতে পারে না। জ্ঞানের ক্ষেত্রে বিচ্ছিন্ন সংবেদনই একমাত্র সত্য, তবে সংবেদন ও ধারণা পরস্পর স্বতন্ত্র আর বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন এবং সংবেদন ও ধারণার মধ্যে সম্বন্ধ না হলে কিন্তু জ্ঞান উৎপন্ন হবে না। এই সম্বন্ধ মন সৃষ্টি করে না, কেননা মন স্থায়ী সত্তারূপে হিউম মন বলে কোনো সত্তাকে স্বীকার করেন না। হিউম সেই কারণে বলেছেন যে বিচ্ছিন্ন সংবেদন এবং ধারণা সমূহ তিনটি নীতির মাধ্যমে, অর্থাৎ সেই নীতিগুলি হলো সাদৃশ্য সম্বন্ধীয় নীতি, সান্নিধ্য সম্বন্ধীয় নীতি এবং কার্যকারণ সম্বন্ধীয় নীতি। এই তিনটি অনুষঙ্গ নীতির মাধ্যমে সংযুক্ত মুদ্রণ ও ধারণা থেকেই যাবতীয় জ্ঞানের উৎপত্তি ঘটে। হিউম এই সমগ্র জ্ঞানকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে জাগতিক বিষয় আর আরেকটা হচ্ছে ধারণা সংক্রান্ত। একটি হচ্ছে জাগতিক বিষয় সংক্রান্ত জ্ঞান, আর একটা হচ্ছে ধারণা সংক্রান্ত জ্ঞান। এই প্রথম প্রকার জ্ঞান হচ্ছে, অর্থাৎ জাগতিক জ্ঞান হচ্ছে সংশ্লেষক ও আপতিক বচনে প্রকাশিত হয়। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, বরফ হচ্ছে ঠান্ডা, এটি একটি বাস্তব তথ্য সংক্রান্ত বচন।
এইরূপ জ্ঞান অভিজ্ঞতা ভিত্তিক বলে কখনোই সুনিশ্চিত হতে পারে না, বরং আপতিক এবং পরতসাধ্য হয়। অপরপক্ষে দ্বিতীয় প্রকার জ্ঞান অর্থাৎ ধারণা সংক্রান্ত যে জ্ঞান, সেই দ্বিতীয় প্রকার অর্থাৎ এই জ্ঞানটি বিশ্লেষক এবং আবশ্যিক বচনে প্রকাশিত হয়। বিশ্লেষক এবং আবশ্যিক বচনে প্রকাশিত হয়। এই জাতীয় জ্ঞান পূর্বত সিদ্ধ অর্থাৎ অভিজ্ঞতা নিরপেক্ষ বলে অনিবার্যভাবে সত্য হবে। যেমন বৃত্ত হয় গোলাকার, এটি একটি পূর্বত সিদ্ধ জ্ঞান। এই জ্ঞানটি সর্বদেশে সর্বকালেই সত্য বলেই বিবেচিত হবে। এই ধারণা সম্বন্ধ বিষয়ক বচনই হল অনিবার্য জ্ঞান। সাধারণত তর্কবিদ্যা বা গণিতেই আমরা এই ধরনের জ্ঞানগুলোকে দেখতে পাই। তবে হিউমের মতে এই দুই প্রকার জ্ঞানের কোনোটিই কিন্তু যথার্থ নয়। কেননা যথার্থ জ্ঞানের দুটি বৈশিষ্ট্য আছে, একটি হচ্ছে নিশ্চয়তা আর একটি হচ্ছে নতুনত্ব। যথার্থ জ্ঞানের দুটি বৈশিষ্ট্য, একটি হচ্ছে নিশ্চয়তা আর আরেকটা হচ্ছে নতুনত্ব। এই দুটি বৈশিষ্ট্য না থাকলে তাকে যথার্থ জ্ঞান তিনি বলেননি। প্রথম প্রকার জ্ঞানে অর্থাৎ এই জ্ঞানে, জাগতিক জ্ঞানে নতুনত্ব থাকলেও নিশ্চয়তা কিন্তু নেই। আবার দ্বিতীয় প্রকার জ্ঞানে নিশ্চয়তা থাকলেও কোনো নতুনত্ব নেই। ফলে উভয় প্রকার জ্ঞানকেই কিন্তু তিনি প্রকৃত জ্ঞান বলে মনে করেননি, কারণ তিনি বলেছেন যে প্রকৃত জ্ঞান আসলে সম্ভবই নয়। শেষত তিনি বলেছেন কোনো দ্রব্যের অস্তিত্ব তিনি স্বীকার করেননি। তার মতে জড়দ্রব্য, আত্মা, ঈশ্বর প্রভৃতি সম্পর্কে আমাদের কোনো রকম ধারণা হতেই পারে না, কেননা এগুলি সম্বন্ধে আমাদের কোনো রকম মুদ্রণই সম্ভব নয়। ফলে যার মুদ্রণ সম্ভব নয় তার ধারণা হওয়াও আমাদের পক্ষে অসম্ভব। মুদ্রণ ও ধারণা জ্ঞান হয় না, সেহেতু জড়দ্রব্য, আত্মা, ঈশ্বর প্রভৃতি অতীন্দ্রিয় সত্তা সম্পর্কে আমাদের জ্ঞানও সম্ভব নয়। সেই কারণে শেষ পর্যন্ত তার মতবাদকে আমরা সংশয়বাদ নামেই অভিহিত করব। এখন আমরা দেখব চরম অভিজ্ঞতাবাদী মিলের জ্ঞান সম্পর্কিত মতবাদ। মিলকে চরমপন্থী বলা হয় কেন, এটা একটু জেনে নিতে হবে। কারণ মিলের মতে অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞানের একমাত্র উৎস। অন্যান্য দার্শনিকের মতো তিনি বুদ্ধিকে কোনো রকমভাবেই তিনি তার অভিজ্ঞতাবাদে স্থান দেননি। সেই কারণে মিলকে চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক বলা হয়। চরমপন্থী অভিজ্ঞতাবাদী এই মিলের মতে বাস্তব জগৎ সংক্রান্ত জ্ঞান, ন্যায়শাস্ত্র বা গাণিতিক জ্ঞান, সমস্ত ধরনের জ্ঞানের উৎসই হল ইন্দ্রিয় অভিজ্ঞতা অর্থাৎ ইন্দ্রিয়ানুভব। মিলের মতে জ্ঞান দুই প্রকার নয়, জ্ঞান হলো এক প্রকার এবং তা হলো পরতসাধ্য বা অভিজ্ঞতালব্ধ। অভিজ্ঞতালব্ধ জ্ঞান কখনোই সুনিশ্চিত হতে পারে না। কাজেই সমস্ত জ্ঞানই আপতিক, অবশ্যম্ভব জ্ঞান বলে কোনো কিছুই নেই। ইন্দ্রিয়ানুভব বা ইন্দ্রিয় অভিজ্ঞতা ভিন্ন আমাদের কোনোভাবেই জ্ঞান লাভ করা যায় না। জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধির কোনো ভূমিকা নেই, সেহেতু তথ্য বিষয়ক জ্ঞানই একমাত্র সত্য। যেহেতু জ্ঞান লাভের একমাত্র পদ্ধতি হচ্ছে আরোহ পদ্ধতি, অর্থাৎ বিশেষ বিশেষ বস্তু এবং ঘটনাকে প্রত্যক্ষ করে আরোহ পদ্ধতির মাধ্যমে সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয়, তা কখনো অবশ্যম্ভব হতে পারে না। ফলে আরোহ অনুমানের সিদ্ধান্তটি সব সময়
সম্ভাবনামূলক হতে পারে, কখনো সুনিশ্চিত হয় না। আবার মিলের মতে ন্যায়শাস্ত্রের জ্ঞান বা গাণিতিক জ্ঞান উভয়ই অভিজ্ঞতা ভিত্তিক, আরোহ অনুমান লব্ধ অর্থাৎ আরোহ নির্ভর হওয়ায় সেই জ্ঞানগুলিও আপতিক হয়। মিল বলেন জ্ঞানের মুখ্য বৈশিষ্ট্যই হলো নতুনত্ব। এই নতুনত্ব আরোহমূলক জ্ঞান ছাড়া কোথাও দেখা যেতে পারে না। কেন না, আরোহমূলক প্রক্রিয়ায় অভিজ্ঞতার ভিত্তিতে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হয়। কাজেই অভিজ্ঞতালব্ধ জ্ঞানে নতুনত্বের প্রকাশ ঘটে, কিন্তু পূর্বতঃসিদ্ধ জ্ঞানের নতুনত্বের প্রকাশ ঘটে না। এইভাবে মিল দেখিয়েছেন যে এমন কোনো জ্ঞান নেই যা অভিজ্ঞতা প্রসূত নয়। তথ্য বিষয়ক জ্ঞান এবং ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞান, যেমন গাণিতিক জ্ঞান, এই দুই প্রকার জ্ঞানের মধ্যে কোনো গুণগত প্রভেদ নেই, মাত্রাগত প্রভেদ থাকতে পারে। তাহলে অভিজ্ঞতা বহির্ভূত কোনো জ্ঞান নেই। এই জন্য মিলকে চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক বলা হয়। অর্থাৎ শেষ পর্যন্ত তিনি এটাই মেনেছেন যে অভিজ্ঞতার মাধ্যমেই সমস্ত ধরনের জ্ঞানই পাওয়া যায়, অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া কোনো রকমভাবেই আমাদের জ্ঞান উৎপন্ন হওয়া সম্ভব নয়। কেননা অভিজ্ঞতার মাধ্যমেই আমরা জ্ঞানের প্রধান বৈশিষ্ট্য নতুনত্ব পেতে পারি, অন্য কোনো জ্ঞান এইভাবে হতে পারে না। এবার আমরা দেখব জ্ঞানের উৎপত্তি সম্পর্কে কান্ট কি মতবাদ করেছেন। কান্টের মতবাদকে আমরা বিচারবাদ নামে অভিহিত করেছি। কান্টের মতবাদকে বিচারবাদ কেন বলা হয় সেটা আমরা এখন দেখব, এবং সে সম্পর্কে কান্ট জ্ঞানের উৎপত্তি সম্পর্কে কি বলেছেন এটা আমরা বিশদে ব্যাখ্যা করব। ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে কান্ট প্রথমেই বলেছেন আমাদের সকল জ্ঞান অভিজ্ঞতা দিয়ে শুরু হয়, কিন্তু পর মুহূর্তেই তিনি বলেছেন যে অভিজ্ঞতার বিরোধিতা করে বলেছেন যে অভিজ্ঞতাতে আমাদের জ্ঞানের শুরু হয় কিন্তু শেষ নয়। জ্ঞানের উৎপত্তি থেকে বুদ্ধির যথেষ্ট অবদান আছে। কান্টের মতে অভিজ্ঞতা ও বুদ্ধি এই দুয়ের কোনো একটির দ্বারা জ্ঞানোৎপত্তি সম্ভব নয়। জ্ঞানোৎপত্তির ক্ষেত্রে অভিজ্ঞতা ও বুদ্ধি উভয়েরই সম্মিলিত অবদান আছে। অভিজ্ঞতা অনুযায়ী অভিজ্ঞতায় জ্ঞান লাভের উৎস। আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে কোনো বস্তু সম্পর্কে জ্ঞান আহরণ করি। এই মতবাদ অনুযায়ী অভিজ্ঞতাপূর্বক কোনো ধারণার অস্তিত্ব নেই, অর্থাৎ অভিজ্ঞতাবাদ জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধিকে অগ্রাহ্য করে ইন্দ্রিয়ানুভবকেই জ্ঞানের একমাত্র উৎস বলে স্বীকার করেন। অপরপক্ষে বুদ্ধিবাদী অনুযায়ী বুদ্ধি হলো যথার্থ জ্ঞানের উৎস। বুদ্ধি হলো মনের ধর্ম বা গুণ। বুদ্ধির মধ্যে প্রকৃত জ্ঞান নিহিত থাকে। এই জ্ঞান অভিজ্ঞতাপূর্ব। মন তার নিজের সহজাত ধারণা থেকে বুদ্ধিকে আশ্রয় করে জ্ঞানের স্মৃতিসৌধ গড়ে তোলে। অর্থাৎ বুদ্ধিবাদ জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতার অবদানকে অগ্রাহ্য করে বুদ্ধিলব্ধ প্রত্যক্ষকেই যথার্থ জ্ঞানের উৎস বলেই গণ্য করেন। পক্ষপাতশূন্যভাবে কান্ট ইন্দ্রিয়ানুভব ও বুদ্ধির সামর্থ্য, জ্ঞানের শর্ত, সীমা এবং সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে পর্যালোচনা করে অভিজ্ঞতা ও বুদ্ধির সমন্বয়ে জ্ঞানের উৎপত্তির কথা বলেছেন। এই কারণে কান্টের মতবাদকে বিচারবাদ বলা হয়। তিনি কান্টের মতে জ্ঞানের দুটি দিক আছে, একটি হচ্ছে উপাদানের দিক আর একটি হচ্ছে আকারের দিক। এই আকারের অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞানের উপাদানের দিক পাই। এই উপাদানটা পাই আমরা অভিজ্ঞতার মাধ্যমে, আর
জ্ঞানের আকারটা পাই আমরা বুদ্ধির মাধ্যমে। তাহলে জ্ঞানের উপাদান হলো সংবেদন এবং তা আমাদের অভিজ্ঞতা লব্ধ। এই সংবেদনগুলি বিশৃঙ্খল, অবিন্যস্ত, অসহায়, অসংলগ্ন অবস্থায় থাকে, তাই সংবেদনগুলিকে আমরা জ্ঞান বলতে পারি না। যখন বুদ্ধি এই সংবেদনগুলিকে তার ওপর বুদ্ধির আকার প্রয়োগ করে তখনই তা জ্ঞানে পরিণত হয়। অর্থাৎ অবিন্যস্ত ইন্দ্রিয় সংবেদনগুলিকে বুদ্ধি তার নিজস্ব আকার প্রয়োগ করে যথার্থ জ্ঞানে পরিণত করে। এখানে আমরা দুই প্রকার জ্ঞানের আকার পেতে পারি। এই জ্ঞানের আকার দুই প্রকারের পেতে পারি। একটা হচ্ছে ইন্দ্রিয়ানুভূতির আকার, আর একটা হচ্ছে বোধজাত আকার। অর্থাৎ কোনো কিছু প্রত্যক্ষ বা অনুভব করতে গেলে দেশ কালের মধ্যেই আমাদেরকে তাকে প্রত্যক্ষ করতে হবে। আমাদের সমস্ত বাহ্য প্রত্যক্ষ দেশ ও কালের সঙ্গে অবিন্যস্ত বা অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাই দেশ এবং কালকে ইন্দ্রিয়ানুভূতির পূর্বতঃসিদ্ধ আকার বলা হয়। এখানে দেশ ও কালকে বাদ দিয়ে আমরা কোনো কিছুই অনুভূতি করতে পারি না। সেই কারণে এই দুটিকে ইন্দ্রিয়ানুভূতির পূর্বতঃসিদ্ধ, অর্থাৎ পূর্ব থেকে আমাদের মনের মধ্যে থাকে, সেই কারণে ইন্দ্রিয়ানুভূতির পূর্বতঃসিদ্ধ আকার বলে আমরা মনে করি। আর বাহ্য জগৎ থেকে পাওয়া সংবেদন রাশি যখন দেশগত এবং এই কালগত আকার মনের কাছে উপস্থিত হয়, তখন মন তার উপর কতগুলি বোধজাত আকারকে, যেমন দ্রব্য, গুণ, কার্যকরণ ইত্যাদিকে আরোপ করে। তাদের সাহায্যে যখন সংবেদনগুলিকে সুসংহত, সুসংবদ্ধ করে, তখনই জ্ঞান, প্রকৃত জ্ঞান উৎপন্ন হয়। কাজেই দেখা যায় জ্ঞানের উপাদান অর্থাৎ সংবেদন এবং আসে যেটা অভিজ্ঞতা থেকে, এবং জ্ঞানের আকার অর্থাৎ এই দেশ, কাল ইত্যাদি আসে বুদ্ধি থেকে। এই অনুভব এবং আকার অর্থাৎ অভিজ্ঞতা ও বুদ্ধি উভয়ের সহযোগিতায় জ্ঞান উৎপন্ন হয়। অর্থাৎ অভিজ্ঞতা এবং বুদ্ধি উভয়ের সহযোগিতাতেই এই জ্ঞান উৎপন্ন হয়। এই কারণে কান্ট প্রকৃতভাবেই বলেছেন যে আকার ছাড়া শুধু উপাদান হচ্ছে অন্ধ, এবং উপাদান ছাড়া আকার হচ্ছে শূন্যগর্ভ। অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে উপাদান এবং আকার উভয়ই প্রয়োজনীয়। এই কারণে কান্টকে, অর্থাৎ কান্টের জ্ঞান সম্পর্কিত মতবাদকে বিচারবাদ বলে আখ্যা দেওয়া হয়। এখন দেখব কান্ট জ্ঞানের উৎপত্তি সম্পর্কে, অর্থাৎ জ্ঞানের বৈশিষ্ট্যে কি বলেছেন। কান্ট জ্ঞানের দুটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক হচ্ছে নতুনত্ব, আর দুই হচ্ছে আবশ্যিকতা। অর্থাৎ এই দুটো ধর্ম থাকলে তবেই আমরা সেই জ্ঞানকে প্রকৃত জ্ঞান বলে অভিহিত করব। যে জ্ঞানে শুধুমাত্র নতুনত্ব আছে কিন্তু আবশ্যিকতা নেই, সেটা প্রকৃত জ্ঞান বলে আমরা মানব না। আবার আবশ্যিকতা আছে কিন্তু নতুনত্ব নেই, সেই জ্ঞানও কিন্তু প্রকৃত জ্ঞান বলে গ্রাহ্য হবে না। প্রকৃত জ্ঞান হবে আবশ্যিক এবং তথ্য বিষয়ক। আবশ্যিক এবং তথ্য বিষয়ক, অর্থাৎ এতে নতুনত্ব থাকবে। এইরূপ জ্ঞানকে তিনি পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক জ্ঞান বলে বিবেচনা করেছেন। অর্থাৎ পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক বলেছেন যে জ্ঞানে নতুনত্বও থাকবে এবং আবশ্যিকতাও থাকবে। এক্ষেত্রে প্রকৃত জ্ঞান জগতের ব্যাপার বিষয়ক, আবার নিত্য সত্যও হবে। এ প্রসঙ্গে কান্ট গাণিতিক জ্ঞান অর্থাৎ গাণিতিক বচনের উদাহরণ দিয়েছেন। যেমন 2+2 যোগ করলে আমরা 4 পেতে পারি।
এটি হচ্ছে একটি তথ্য জ্ঞাপক এবং সংশ্লেষক জ্ঞান। কান্ট বলেন, ইন্দ্রিয় অভিজ্ঞতায় জ্ঞানের নতুনত্ব দিলেও আবশ্যিকতা বা সার্বিকতা দিতে পারে না। ইন্দ্রিয় অভিজ্ঞতা নতুনত্ব দিলেও সার্বিকতা বা আবশ্যিকতা কিন্তু দিতে পারে না। আবার বুদ্ধি জ্ঞানের আবশ্যিকতা দিলেও নতুনত্ব দিতে পারে না। ফলে অভিজ্ঞতা বা বুদ্ধি কোনো একটির দ্বারা এককভাবে প্রকৃত জ্ঞান উৎপন্ন হতে পারে না। প্রকৃত জ্ঞান হতে গেলে তাতে বুদ্ধি এবং অভিজ্ঞতা উভয়েরই অবদান থাকে। আমরা দেখব কান্ট বস্তুর স্বরূপ সম্পর্কে কি বলেছেন। তিনি বলেছেন, বস্তুর দুটি রূপ, একটি হচ্ছে অবভাসের রূপ আর একটি হচ্ছে বস্তুর স্বরূপ, অর্থাৎ বস্তুর প্রকৃত তত্ত্ব কীরকম হবে সেই রূপ। আমাদের ইন্দ্রিয়ের কাছে বস্তু যে রূপটি প্রকাশিত হয়, ইন্দ্রিয়ের দ্বারা আমরা বস্তুর যে রূপটিকে দেখতে পাই সেটিকে কান্ট বলেছেন অবভাস। আর বস্তুর স্বরূপ অর্থাৎ প্রকৃত রূপ, আসল রূপ কি, এটিকেই তিনি বলেছেন বস্তুর স্বরূপ। কান্টের মতে অভিজ্ঞতা এবং বোধজাত আকারের সহযোগিতায় আমরা যে জ্ঞান লাভ করি তা বস্তুর বাহ্যরূপের জ্ঞান মাত্র, আসল স্বরূপ বা অতীন্দ্রিয় সত্তার জ্ঞান নয়। কেননা বস্তুর অতীন্দ্রিয় সত্তা অজ্ঞাত এবং অজ্ঞেয়। যেহেতু বস্তুর স্বরূপ জ্ঞানের বিষয় হয় না, সেহেতু আমরা একে জানতে পারি না। আমাদের কেবল অবভাসের জ্ঞানই হয়, বস্তুর প্রকৃত স্বরূপের জ্ঞান আমাদের হয় না। কান্টের পূর্বসূরি যে সমস্ত দার্শনিকদের অভিমত ছিল যে জ্ঞান গঠনের ক্ষেত্রে মন নিষ্ক্রিয় থাকে এবং বাহ্য জগৎ আমাদের জ্ঞানের রূপ নির্ধারণ করে, কিন্তু কান্ট এই মতের সম্পূর্ণ বিপরীত কথা বলে তিনি বলেছেন যে আমাদের মন বাহ্য বস্তুর সমস্ত প্রকৃত সত্তাকে নির্ধারণ করে। অর্থাৎ তিনি বলেন, জ্ঞানের ক্ষেত্রে মনের ধারণা বিষয়ানুরূপ নয়। আমাদের মনের আকার এবং প্রকার দ্বারাই গঠিত হয় বাহ্যবস্তু। দ্রব্য, গুণ, কারণতা, একত্ব, বহুত্ব প্রভৃতি প্রত্যয়গুলি দেশকালে আবদ্ধ অনুভবের উপর একে একে প্রয়োগ করে বুদ্ধি আমাদের জ্ঞানগম্য এই বিশ্ব প্রকৃতি সমস্ত দ্রব্য বস্তুকে রচনা করেছেন। ফলে বাহ্য জগতের প্রত্যেকটি বিষয় বস্তু আমাদের মনের ওপরই নির্ভর করে। অর্থাৎ কান্ট প্রচলিত ধারণাকে নস্যাৎ করে দিয়ে তিনি জ্ঞানের রাজ্যে একটি কোপার্নিকীয় বিপ্লবের আবির্ভাব করেছিলেন, যেখানে প্রকৃত ছিল বস্তু থেকে মন, অর্থাৎ বস্তু ধারণা মনের উপরে নির্ভর করে, কিন্তু তিনি সেটিকে প্রত্যাখ্যান করে বললেন আমাদের মনের উপরেই বস্তুর ধারণা নির্ভর করে, অর্থাৎ বস্তু কেমন হবে সেটা আমাদের মনই নির্বাচন করে। ফলে কান্টের এই মতবাদকে আমরা কোপার্নিকীয় বিপ্লব বলেও অভিহিত করতে পারি। আজকে আমরা জ্ঞান সংক্রান্ত বিচারবাদ পর্যন্তই দেখলাম। পরবর্তীতে আমরা দেখব পাশ্চাত্য দর্শনের দ্রব্য সম্পর্কিত মতবাদ।